কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভুলেশন হয়েছিল। 2025 সালের শেষ ভাগে ঢাকার রাজপথে এক তরুণ ছাত্রনেতার মর্মান্তিক পরিণতি কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। ইনকলাব মঞ্চের অন্যতম কণ্ঠস্বর ওসমান বিন হাদি। কিন্তু কে জানতো ঢাকার পল্টনে ঘটে যাওয়া সেই হত্যাকাণ্ডের জল শেষ পর্যন্ত গড়াবে দিল্লির সাউথ ব্লক আর কলকাতার রাজনৈতিক অলিন্দে। সম্প্রতি কলকাতার ধর্মতলার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক রাজনৈতিক বোমা ফাটিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে মোদি অমিত শাহের মসনদকে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া হাদিকাণ্ডের মূল খুনিরা যখন রাজ্য পুলিশের জালে ধরা পড়ে, তখন কেন তড়িঘড়ি করে দিল্লি থেকে এসেছিল অত্যন্ত গোপন এক ভিআইপি ফোন কল? কেন অমিত শাহ চেয়েছিলেন এই গ্রেপ্তারের খবর যেন ধামাচাপা দেওয়া হয়? আজ আমরা বিশ্লেষণ করব হাদিকাণ্ডের সেই নেপথ্য মাস্টারমাইন্ডদের ইনসাইড স্টোরি এবং বাঘিনী মমতার সেই চরম প্রতিশোধের আখ্যান। ঘটনার সূত্রপাত বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2025 সালের 12 ডিসেম্বর। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং তরুণ প্রজন্মের জোরালো কণ্ঠস্বর ওসমান বিন হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন সৈনিক। 12 ডিসেম্বর পল্টন এলাকার একটি মসজিদ থেকে বের হওয়ার সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় একদল সশস্ত্র ক্যাডার। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও 18 ডিসেম্বর মাত্র 32 বছর বয়সে চিরনিদ্রায় শায়িত হন এই উদীয়মান নেতা। তার এই অকাল বিদায় বাংলাদেশে এক তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ছাত্র জনতা রাজপথে নেমে আসে। তদন্তে উঠে আসে দুই কট্টর সন্ত্রাসী ক্যাডার ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখের নাম। কিন্তু হত্যাকাণ্ডের পরপরই এক অদৃশ্য শক্তির ইশারায় তারা সীমান্ত পার হয়ে পালিয়ে যায় ভারতে। পলাতক খুনিরা ভেবেছিল ভারতে গিয়ে তারা নিরাপদ, কিন্তু 2026 সালের 8ই মার্চ ভারতের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ পশ্চিমবঙ্গ সীমান্ত সংলগ্ন একটি গ্রাম থেকে ফয়সাল ও আলমগীরকে নিজেদের হেফাজতে নেয়। এটি ছিল রাজ্য পুলিশের এক বিশাল সাফল্য। কিন্তু এই খবর প্রকাশ্যে আসার আগেই ঘটে এক অভাবনীয় ঘটনা। দিল্লির শীর্ষ মহল থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে একটি ফোন কল আসে কলকাতায়। ফোনের ওপার থেকে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দেন এই গ্রেপ্তারের খবর যেন কোনোভাবেই পশ্চিমবঙ্গের বাইরে না যায়। দেশের নিরাপত্তার দোহাই দিয়ে পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার এক আপ্রাণ চেষ্টা চালানো হয়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের এক তরুণ নেতার খুনিদের বাঁচাতে দিল্লির কেন এত মাথা ব্যথা? এর পেছনে কি লুকিয়েছিল মোদি ও শুভেন্দু অধিকারী কোনো বড় রাজনৈতিক চাল? এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি তখন অন্যদিকে মোড় নিয়েছে। বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এক চরম সংকটের মুখে। দলের ভেতরেই এক প্রকার কোন্দল, বড় বড় নেতাদের দলবদল আর শুভেন্দু অধিকারীর ক্রমাগত চাপে বাঘিনী মমতা যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থা, ঠিক তখনই তিনি খেললেন তার জীবনের অন্যতম সেরা চাল। গত 2রা জুনের ধর্মতলার মঞ্চকে বেছে নিলেন তার প্রতিশোধের ময়দান হিসাবে। মমতা সরাসরি কারো নাম নিলেন না, কিন্তু আকারে ইঙ্গিতে দিল্লির সাউথ ব্লকের পুরো গেম প্ল্যানটাই হাটে হাড়ি ভেঙে দিলেন। তিনি স্পষ্ট ভাষায় প্রশ্ন তুললেন, কার ইশারায় ওসমান হাদির উপর এই নির্মম ঘটনা ঘটানো হলো? কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে দিল্লি? মমতার কাছে নাকি এই পুরো চক্রের সব গোপন নথিপত্র এবং আমলনামা সুরক্ষিত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবির পর দিল্লির শীর্ষ নেতাদের ঘুম হারাম হওয়ার উপক্রম। শুভেন্দু
অধিকারী ভেবেছিলেন মমতাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলবেন, কিন্তু মমতার এই একটি চাল শুভেন্দুর নিজের ঘাড়েই বড় বিপদ ডেকে এনেছে। মমতা অত্যন্ত চতুরতার সাথে বলেছেন তিনি নামগুলো মুখে আনবেন না, কারণ তা আনলে বাংলাদেশ পুরোপুরি উত্তাল হয়ে উঠবে। কিন্তু এই না বলার মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক। 2026 সালের নির্বাচনের পর বাংলাদেশে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে মমতার এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা এই তথ্যের সূত্রটি নীরবে বাংলাদেশের কোর্টে ঢেলে দিয়েছেন, যাতে নতুন সরকার এই সূত্র ধরে হাদিকাণ্ডের আসল মাস্টারমাইন্ড এবং নেপথ্যে আন্তর্জাতিক চক্রান্তের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে পারে। রাজনীতির এই জটিল দাবা খেলায় বাঘিনী মমতার একটিমাত্র চাল দিল্লির ক্ষমতা এবং শুভেন্দুর দুর্গ দুটিকেই নাড়িয়ে দিয়েছে। যে তরুণ নেতা উসমান হাদি সাধারণ মানুষের অধিকারের কথা বলতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ মূল্য চুকিয়েছেন, তার সঙ্গে হওয়া অবিচারের হিসাব হয়তো এবার চড়া সুদে উসুল হবে। পর্দার আড়ালে থেকে যারা এই জঘন্য কাজ করে পার পেয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল তাদের জন্য সময়টা সত্যিই প্রতিকূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোড়া এই রাজনৈতিক তীর এখন লক্ষ্যের দিকে তীব্র গতিতে ধেয়ে যাচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে এই পুরো ঘটনার আসল পর্দা উন্মোচিত হয় এবং দোষীরা তাদের উপযুক্ত শাস্তি পায়। যদি এই জুলাইকে বেঁচে দিয়া দিল্লির দাসত্ব করে ক্ষমতায় আসতে চাও, হাসিনার চেয়েও ভয়ানক পরিণতি হবে। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।